নমস্কার। আজকের আরও একটি জরুরি ভিডিওতে লাইভে আপনাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে, প্রায় এক সপ্তাহ পরে লাইভে আসছি। যদি কেউ শুনতে না পান অবশ্যই জানাবেন। আজকের লাইভের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে ব্যাঙ্গালোরে বোরিং নিষিদ্ধ হলো। এই সাম্প্রতিক খবর, 26শে ফেব্রুয়ারির খবর। অর্থাৎ নলকূপ বসানো যাবে না, যেমনটা প্রত্যাশিত ছিল। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার পানীয় হিসেবে ব্যবহার করার জন্য যে বোরিং করার প্রয়োজন পড়ে, সাধারণ মানুষ সেটি আর করতে পারবে না। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং সতর্কতা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচিত হবে আজকের লাইভে, বিল গেটস ম্যাকডোনাল্ড ক্রয় করলেন। ফুড জায়ান্ট, রেস্তোরাঁ জায়ান্ট, পৃথিবীর সবচেয়ে বড় রাঘব বোয়াল ম্যাকডোনাল্ডস, আপনারা জানেন। বিল গেটস কেন সেটি এই পদক্ষেপ নিলেন, নেপথ্যে কি সহযোদ্ধারা ইতিমধ্যেই উপলব্ধি করেছেন। পাশাপাশি মাইক্রোসফট থেকে বিল গেটস তার বিনিয়োগ তুলে নিচ্ছেন এবং মাইক্রোসফটে তার শেয়ার কমতে 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 তলানিতে এসে পৌঁছেছে। অর্থাৎ তিনি মাইক্রোসফট থেকে নিজেকে গুটিয়ে নিয়েইছেন বলা চলে। তার পরিবর্তে ম্যাকডোনাল্ডের মতো ফুড জায়ান্টকে তিনি নিজের পোর্টফোলিওতে অ্যাড করছেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সেখানে পরিষ্কার বলা রয়েছে যে বিল গেটস সাহেব মাইক্রোসফট থেকে সরিয়ে নিয়ে, বিক্রি করে দিয়ে ম্যাকডোনাল্ডকে কিনছেন বা কিনে ফেলেছেন। কেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং অবশ্যই আরও একটি বিষয়ে আলোকপাত করব। নাগাল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হলো। এটিও সাম্প্রতিক খবর, দু একদিন আগেকার খবর। আরও একবার বলি, যেমনটা প্রত্যাশিত ছিল, ধাপে ধাপে যেমন করে এগোনোর কথা ছিল তেমনটাই ওরা এগোচ্ছে। নাগাল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের জন্য, হেলথ ওয়ার্কার্সদের জন্য ডেঙ্গু টেস্ট বাধ্যতামূলক করা হলো নাগাল্যান্ড সরকারের নির্দেশে। আপাতত এই তিনটে বিষয় রাখবো আজকের আলোচনাতে, গুরুত্ব দিয়ে আলোচিত হবে। এছাড়া আরও অন্যান্য বিষয় আপনারা জানেন আলোচনা ক্রমে উঠে আসে। তবে তার আগে কিছু আমাদের লড়াই, আমাদের যে চেতনা বিস্তারের যে কর্মসূচি অব্যাহত আছে, সেই বিষয়ে কিছু আলোকপাত করতে চাই, কিছু সিদ্ধান্ত জানাতে চাই। সহযোদ্ধা যারা, পাঠক যারা আমার ভিডিও দেখেন, লাইভে আসেন বা পরে শোনেন, ফেসবুক থেকে সরাসরি অথবা ইউটিউব থেকে সরাসরি, তারা নিশ্চয়ই এ বিষয়ে ওয়াকিবহল থাকবেন এবং প্রয়োজনে আমাকে প্রশ্ন করবেন বিস্তারিত জানবার জন্য। প্রথমে আবার বলি যে গাছ লাগান। আবার বলছি, প্রতিটি লাইভেই বলবো, ঔষধি গাছ লাগান। টবে হোক বা বাড়িতে জায়গা থাকলে খুবই ভালো, নইলে টবে যেসব গাছ সম্ভব সেগুলো লাগান। কারণ আগামীতে আমাদের মতো মানুষের, যারা ন্যাচারাল ইমিউনিটিতে বিশ্বাস করে, প্রাকৃতিক পন্থায় বিশ্বাস করি, তাদের জন্য প্রকৃতির এই ঔষধি গাছগুলোকে আউট অফ বাউন্ডস করে দেওয়া হবে এবং সেগুলোর উপরও নিয়ন্ত্রণ জারি হবে, বিধিনিষেধ জারি হবে। তো তাই নিজেদের আয়ত্তে রাখাটা অত্যন্ত জরুরি, যাতে আপনাকে
আবার আমাজন থেকে মোরিঙ্গা লিভস মানে সজনের পাতা আর কি, বা সজনের পাতার গুঁড়ো হাজার হাজার টাকা দিয়ে কিনতে না হয় আর কি। আশা করি বুঝতে পারছেন যে ঢেঁকি ছাটা চাল খেয়ে আমরা বড় হয়েছি। ছোটোবেলায় আমাদের বাড়িতে ঢেঁকি ছিল, 2-3টে ঢেঁকি ছিল। আমি ঢেঁকিতে পার দিয়েছি ঠাকুমার সাথে, পিসির সাথে। সেই ঢেঁকি ছাটা চাল এখন আউট অফ বাউন্ডস, আপনারা জানেন কত করে কেজি, তাই তো? অর্থাৎ শরীরের জন্য উপকারী, পুষ্টিকর এবং বেঁচে থাকার জন্য প্রকৃতিজাত খাদ্য, মাছ, মাংস সব কিছুকেই আমাদের আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং হবে আগামীতে। তাই যতটা সম্ভব আমাদের তৈরি থাকতে হবে। ও হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে, সেটি হলো পশুর নিবন্ধীকরণ, অর্থাৎ গরু ছাগলের আধার কার্ড, কিউআর কোড। সেটা কেন, কী উদ্দেশ্যে? ইতিমধ্যেই আমার সহযোদ্ধারা এ বিষয়ে ওয়াকিবহাল, তবু আরও একটু বিস্তারিত ছবি দেওয়ার জন্য এবং নতুন যারা আসছেন আমার বন্ধু তালিকায় তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যই প্রয়াস রাখব। এটি গেল ঔষধি গাছের বিষয়। কারণ আগামীতে সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, মানে এই অর্থে বন্ধ হবে, মানে সবই তো বেসরকারি খপ্পরে চলে যাবে আপনারা জানেন, তবে একেবারে উঠে যাবে না। অন্তত সরকারি হাসপাতালে ওই শিশু বিভাগ যেটি, মানে প্রসূতি বিভাগ, ডেলিভারি ওয়ার্ড যেটা, সেটা কিন্তু বজায় থাকবে। কারণ ভৌ গুঁজে দেওয়ার জন্য ওটি অত্যন্ত আবশ্যক। অন্যান্য চিকিৎসা যেগুলো মানুষের দরকার পড়ে, মানে তিলে তিলে, মানে পাপ সঞ্চয় হতে হতে এমন যেটা হিপোক্রেটিস বলেছেন, ফার্মালবি শরণাপন্ন কারা হয়? প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া মানুষকেই ফার্মালবির শরণাপন্ন হতে হয়, বা প্যানিকগ্রস্ত মানুষকেই ফার্মালবির শরণাপন্ন হতে হয়, যারা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, যারা প্রাকৃতিক নিরাময়ের বিষয়গুলো সম্পর্কে জানেন না, অবহিত নন বা জানার আগ্রহ নেই, যারা ডাক্তারদের ফার্মালবির দালাল বলে পরিচিত ডাক্তার, যা ব্যতিক্রম নমস্য, তাদেরকেই শিরোধার্য বলে গ্রহণ করেন এবং কোনো প্রশ্ন করেন না, তাই তো? তো এই তিলে তিলে পাপ সঞ্চয় হলে প্রকৃতির বিরুদ্ধে পাপ, যেটা হিপোক্রেটিস বলেছেন, ফাদার অফ মডার্ন মেডিসিন বলে, মানে আদি পিতা বলে যাকে স্বীকার করা হয়, তিনি বলেছেন প্রকৃতির বিরুদ্ধে আমরা প্রতিদিন পাপ করি, আর এই পাপ সঞ্চিত হতে হতেই পরবর্তীতে বড় ব্যাধির আকার নেয়। তখন কে থাকে? ফার্মালবি থাকে। লাখ লাখ টাকা ঘটি বাটি বিক্রি করে আপনারা সেখানে দিয়ে আসেন, তাতেও আবার একটি উপসর্গকে চেপে দিয়ে আরও 10টি উপসর্গ নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে আরও কিছু ব্যয় করতে হয় আপনাদের। এভাবেই তো চলছে ওদের মুনাফাবাজি। কিন্তু সেটাও আর সরকারি হাসপাতালে হবে না, কারণ সেসব পরিষেবা বন্ধ হয়ে যাবে। আপনাকে বেসরকারি হাসপাতালের লাইন দিতে হবে, টেস্ট করাতে হবে, কোনো টেস্টের দরকার না হলেও করাতে হবে। এখন যেমন আপনারা প্যানিকবাজির জন্য আবহে অপ্রয়োজনীয় টেস্ট করেন এবং ওরা আপনাকে টেস্ট করে, টেস্ট থেকে বিরত থাকুন যতটা সম্ভব, প্রকৃতির কাছে ফিরে যান। তো যাই হোক, তাহলে কি থাকবে? ওই যে মায়েদেরকে মানে দেখভালের জন্য এবং সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে বিসিজি গুঁজে দেওয়া হবে এবং আরও অন্যান্য সব কোট আনকোট জীবনদায়ী ভৌ গুঁজে দেওয়া হবে। তার জন্য তো সরকারি হাসপাতালকে রাখতেই হবে, তাই না? অসহায় গরিব মানুষ তো আর মানে সন্তান জন্ম দেওয়ার জন্য বেসরকারি হাসপাতাল বা সুপার স্পেশালিটিতে যাবে না। তাদের জন্য তো সরকারি হাসপাতালের এই বিভাগটি অন্তত আরও অনেক যুগ খোলা রাখতে হবে। সেটা আমি জানি, বহু আগেই বলেছি, কারণ এটা ওদের একটা বিনিয়োগের জায়গা। ডিপপুলেশনই বলুন বা অসুস্থ করার কর্মসূচি বলুন, সেটা ওরা চালু ওদেরকে রাখতেই হবে। কিন্তু তিলে তিলে পাপ যদি করতে থাকেন, তখন আরও তো অন্যান্য অসুখ বিসুখ হবে। তখন কি করবেন? তখন ওই বেসরকারি হাসপাতাল লক্ষ লক্ষ টাকা, এখন তো আবার 1 লক্ষ 2 লক্ষে হয় না, 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ হয় আর কি, লক্ষটাই লক্ষ হয়ে গেছে। তো
সেটা করবেন, নাকি এখন থেকেই যাতে তিলে তিলে পাপ সঞ্চিত না হয় আপনার শরীরে, আপনার দেহ মনে, তার জন্য এখন থেকেই প্রকৃতির সান্নিধ্যে থেকে প্রাকৃতিক নিরাময়ের বিষয়ে ভাববেন? আর মনে রাখবেন, প্রাকৃতিক পন্থায় ওই চটজলদি যেমন ওই একটি উপসর্গ চাপা দিয়ে মানে আপনি বাড়ি ফিরে এলেন, ভাবলেন সুস্থ হয়ে গেলেন, আর সঙ্গে ওষুধের পোঁটলা, সেটা কিন্তু প্রাকৃতিক ক্ষেত্রে হয় না। রাতারাতি আপনি মানে কোনো রেজাল্ট আশা করতে পারেন না। তিলে তিলে পাপ সঞ্চয় করেছেন, তিলে তিলে রেজাল্টের আশা করতে পারেন, কিন্তু ওই তিলে তিলে অবস্থাটা যাতে না হয় তার জন্য দৈনন্দিন জীবনে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেই বিষয়ে আমার ভিন্ন ভিডিও আছে, আপনারা জানেন, আমার সহযোদ্ধারা ইতিমধ্যেই অবগত, সেটা করুন। আপনার উপার্জন যদি মাসে 20,000 টাকাও হয়, আপনি তাহলে সেক্ষেত্রে মাসে 50,000 টাকার দাবিদার হতে পারেন, কারণ ফার্মা কোম্পানি থেকে যদি আপনি নিজেকে, পরিবারকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার প্রকৃত ইনকাম, ট্রু ইনকাম যাকে বলা যেতে পারে, এইভাবে দেখতে গেলে সেটা আসলে অনেক বেশি হয়ে গেল, তাই নয় কি? কারণ ওই দিকটা আপনার বেঁচে গেল, আপনার সাশ্রয় হলো। তাই আবার বলছি, টবে হোক, মাটিতে হোক, জায়গা থাকলে ভালো, সেখানে ঔষধি গাছ, তুলসী হোক, আমি আগের ভিডিওতে এই নিয়ে বহু আলোচনা করেছি। আপনাদের প্রয়োজন মতো ঔষধি গাছ রোপণ করুন, যত্ন করুন, লালন করুন এবং গ্রহণ করুন। এটি গেল প্রথম বিষয়। পরবর্তী বিষয়, যারা নতুন চেতনা বিস্তারের কাজে যোগ দিয়েছেন, সামিল হচ্ছেন, তারা স্বাভাবিকভাবেই প্রথমে একটু ভয় পাবেন। আশা কর্মীদের ফোন টোন ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি বহু সামলেছি, এখনও সামলাচ্ছি, সামলেই চলেছে, আবার সামলাবো। আমাকে অকপটে জানাবেন, আমি ছুটে যাব। আবার বলছি, কারণ আমরা কোনো বেআইনি কাজ করছি না, এখনও পর্যন্ত আইন আছে, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। আর আপনারা যখন প্রচার করবেন, ব্যক্তিগতভাবে ছাড়া, ব্যক্তিগত পরিচয় আছে আপনি বলছেন, সেটা আলাদা কথা। সেখানে আপনি সরাসরি আপনার মতামত, ন্যাচারাল ইমিউনিটির কথা বলতে পারেন, কিন্তু পাবলিক প্লেসে সবসময় যখন বক্তব্য রাখবেন পাবলিকে, তখন একটা এটিকেট মেনটেন করবেন, যেটা আমি করি। কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, জেনে বুঝে নিন। আর ব্যক্তিগতভাবে জানতে চাইলে আলাদা করে কথা বলুন, কি করবেন। কিন্তু পাবলিক ফোরামে এটাই আমার স্ট্যান্ড হওয়া উচিত, আমি তাই করেছি। কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আপনি ফ্যাক্টশিট বুঝে, জেনে, তথ্য বুঝে আপনার কতটা প্রয়োজন আছে, সেই রোগে আদৌ কত মানুষ মারা গেছে, মিডিয়ার দিকে না তাকিয়ে আশপাশে দেখুন, পর্যবেক্ষণ রাখুন, বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। এই স্ট্যান্ড মার্চ থেকে ঘুরে এলাম, পরে আবার কিছুদিন পরে বেরোবো। তো এক্ষেত্রে আরও একবার জানিয়ে দিই, যারা সভার উদ্যোগ নিতে চাইছেন, সেটা ঘরোয়া সভা হতে পারে, মাঠে হতে পারে, মঞ্চে হতে পারে, আমার যারা পুরনো বলবো না, মানে ইতিমধ্যেই অভিজ্ঞ যে যা সহযোদ্ধারা রয়েছেন, তাদের সঙ্গে আমার মানে দৈনন্দিন প্রায় যোগাযোগ আছে, কথা হচ্ছে। তারা তো উদ্যোগ নিচ্ছেন, তারা নতুন করে আবার উদ্যোগ নিচ্ছেন। কিন্তু যারা নতুন, যারা বিষয়গুলো জানেন না, তাদের জন্য আবার বলি, আপনারা যদি কোনো সভার উদ্যোগ নেন, তার মাইক্রোফোন যদি প্রয়োজন পড়ে, ঘরোয়া সভাতে দরকার পড়ে না, কিন্তু মাঠে ঘাটে বা মঞ্চে দরকার পড়ে, মাইক্রোফোন থেকে শুরু করে যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার সমস্ত খরচ আমি বহন করব। হ্যাঁ, আবার শুনুন, মাইক্রোফোন থেকে শুরু করে মঞ্চের খরচ বলুন বা অন্যান্য খরচ বলুন, যদি ব্যানার বা ফেস্টুন করতে হয়, স্লোগান তো আমি লিখে দেবো, আপনাদের অসুবিধে নেই, বা আপনারাও জানেন ইতিমধ্যেই। সেই স্লোগানগুলো
যদি সভাস্থলে রাখা যায় ফ্লেক্সের আকারে, বিভিন্ন আকারের ফ্লেক্স করে, তার যে খরচ সেটা আমিই বহন করব। তাই নিশ্চিন্তে এগিয়ে আসুন, এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। আর মানুষ শুধুমাত্র জ্ঞান শুনতে আসে না। ডিম ভাতকে আমরা যতই ব্যঙ্গ করি, তার একটা মাহাত্ম্য আছে, সেটা তো আপনারা জানেন। জানেন তো, আগে মাছ ভাত ছিল, এখন ডিম ভাত। এটা মানুষের ইনস্টিংক্ট। দেখবেন পথে ঘাটে যখন লোকনাথের খিচুড়ি বা শনি পুজোর প্রসাদ বিতরণ করা হয়, তখন অনেক সভ্য ভদ্র সম্পন্ন মানুষও, তথাকথিত সভ্য ভদ্র সম্পন্ন মানুষও, পোশাক আশাক দেখে অন্তত মনেই হয়, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে খিচুড়িটা সংগ্রহ করেন এবং তাড়িয়ে তাড়িয়ে খান। এটা মনস্তত্ত্ব, এটা মনস্তত্ত্ব। তো সেটা আমরা কেন কাজে লাগাবো না? তাছাড়া তারা এতক্ষণ থাকবেন, 2 ঘন্টা 3 ঘন্টা থাকবেন, তারা তো আমাদের অতিথি। তাদের জন্য কেন ব্যয় করব না? কেন? আমার ব্যক্তিগতভাবে কিছু রেখে যাওয়ার ইচ্ছে নেই এই পৃথিবীতে, কিচ্ছু। হ্যাঁ, যদি ভাবনা থাকে থাকবে, চিন্তা ভাবনা যদি থাকে থাকবে, আপনাদের মধ্যে থাকবে, বেঁচে থাকবে। আপনারাও আপনাদের ভাবনা আপনাদের সন্ততির মধ্যে, আগামীর মধ্যে ছড়াবেন। কিন্তু বস্তুগতভাবে আমার পৃথিবীতে কিচ্ছু রেখে যাওয়ার ইচ্ছে নেই। কিছু থাকবে না, শূন্য। শূন্য হয়ে এসেছি, শূন্য হয়ে চলে যাব, এটাই আমার স্বপ্ন। তাই নির্দ্বিধায় জানাবেন। আর আপনারা ভাবতেই পারেন যে এ কী কথা। না, ব্যাপারটা এরকম নয়। একটু ভাবলেই বুঝতে পারবেন। কলকাতা বইমেলা বা বড় উন্মোচন অনুষ্ঠানে সবাই না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক পাঠক, সহযোদ্ধা তো আমার বই সংগ্রহ করেছেন তো সেই বাবদ যতটুকু অর্থ আমার হাতে এসেছে বা আগামীতেও আসবে, কলেজ স্ট্রিট থেকে অনেকে বই নিচ্ছেন, কেউ নিচ্ছেন, সংগ্রহ করছেন, সেগুলোকে তো আমি কাজে লাগাবো, তাই না? আমি তো এমনটাই ভেবেছি প্রথম থেকে। সেগুলোই তো আমি মানুষের কাজে লাগাবো, মানুষের অর্থ, মানুষের চেতনা বিস্তারের কাজে লাগবে। এর চেয়ে পবিত্র কোনো ক্রিয়া কর্মযোগ্য আছে? আমার তো মনে হয় না, নেই। আর তাই এটা আমার অকপট আবেদন আপনাদের কাছে, নির্দ্বিধায় জানাবেন। আমি কোনো প্রশ্ন করব না, শুধু বলবেন যে কি হলে, কতটা হলে ভালো হয়। তবে হ্যাঁ, চেষ্টা করবেন নতুন নতুন মানুষকে সামিল করবার। আমরা যারা ইতিমধ্যেই অবগত, জানি, তারা তো থাকলেনই, ঠিক আছে, যেখানে সভা হবে বা আমার সহযোদ্ধারাও ছুটে যান, অতীতের অভিজ্ঞতায় আমি দেখেছি তারাও যেতে চান, অবশ্যই তারা থাকবেন। কিন্তু পাশাপাশি নতুন মানুষকে সামিল করতে হবে, কারণ এবার ডেঙ্গু নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে, তাতে করে এই ধরনের সভা 2026-এ তো আপনারা জানেন নির্বাচন আছে, সেই সময় কতটা কি করা যাবে আমরা জানি না। আর 2026-এর নির্বাচনের পরেই ডেঙ্গু ভৌ দেওয়া শুরু হবে বলে আমার বিশ্বাস, বা আগামী বছরের শেষের দিকে। তো তার আগে আমাদের যত সম্ভব প্রচার অভিযান চালিয়ে যেতে হবে গ্রামে গঞ্জে। তো এটা আমার লক্ষ্য। তাই এখানে কোন সহযোদ্ধার সামর্থ্য আছে, কোন সহযোদ্ধার সামর্থ্য নেই, আমি এসব দেখতে যাব না। আমার কাজ, আমার কর্তব্য আমি করব। তাই আপনারা অকপটে আমাকে জানাবেন ব্যয়ের কথা এবং উদ্যোগের কথা জানাবেন, আগাম প্রস্তুতি নেবেন। ইতিমধ্যেই কয়েকজনের সাথে আমার ফোনে কথা হয়েছে। 22 তারিখে একটি জায়গায় যাচ্ছি আমি, সেটা অবশ্য আগে থেকেই একটি কর্মসূচি, সে ব্যাপারে পরে আমি জানাচ্ছি।
এছাড়াও আরও কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা আমাকে তারিখ জানাবেন, তারা আলোচনা করছেন। এটাই আমার বক্তব্য। আরেকটি বিষয় যেটা আমি ফিল করছি, এটাও বলা জরুরি বলে আমি মনে করছি, যে কেউ কেউ আছেন যারা একটু গোপনে থাকতে চাইছেন, হয়তো চাকরি করেন, সরকারি চাকরি করেন, বা কোনো বিশেষ সংবেদনশীল ডিপার্টমেন্টে আছেন, বা স্বাস্থ্যকর্মী, তারাও তো আমাদের সঙ্গে সামিল হচ্ছেন। তারা যদি কোনো গোপনে কোনো সভা করতে চান, হ্যাঁ, বিপ্লবী ফিল হবে, অসুবিধে কী আছে, তাই না? অর্থাৎ সেক্ষেত্রে তারা না না চাইলে কোনো ছবি, ভিডিও কোনো কিছুই ফেসবুকে দেওয়া হবে না, আমিও তুলব না। আমার কাছে মূল বিষয়টা হলো চেতনা বিস্তার। তারা অন্তত ব্যক্তিগতভাবে তারা যদি না গোঁজে, এটাই তো কাম্য। সবাই তো আর সমান প্রতিবাদী হবে না, সবাই তো আর সমানভাবে ভিডিওতে সাক্ষাৎকার দেবেন না। দরকার কি? কোনো দরকার নেই। যেমন পরিস্থিতি, যতটা যেভাবে হোক কাজে লাগাতে হবে। এরকম বেশ কিছু সভা আমি করেছি গোপনে, তারা যেমন চেয়েছেন, আগামীতেও করব। তাই অকপটে জানাবেন যে এরকম সভা করতে চাইছেন, কিন্তু ঘরোয়াভাবে করতে চাইছেন, 10-15 জন নিয়ে, মাঠে নয়, প্রকাশ্যে নয়, এবং কোনো রকম ছবি, ভিডিও ইত্যাদি ধারণ করতে চাইছেন না। এরকম পরিস্থিতি হলেও আমাকে অকপটে জানাবেন, আমি কিছুই মনে করব না। আমার লক্ষ্য চেতনা বিস্তার, যেটা যেভাবে হোক না কেন। সবার পরিস্থিতি সমান নয় যে তারা বুক চিতিয়ে সামনে আসবেন। গ্রামেগঞ্জের দলবাজির রাজনীতি আমি খুব ভালো করে জানি, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন আমি ইতিমধ্যে হয়েছে। তাই এ দল ও দল বলে দাগিয়ে দিয়ে একটা অপ্রীতিকর অবস্থার তৈরি হতেই পারে, বিশেষ করে আপনি যদি আবার স্বাস্থ্যক্ষেত্রে থাকেন বা আশাকর্মী হয়ে থাকেন। তো সেক্ষেত্রে তো সমস্যা হবেই। তো এরকম প্রস্তাব আমি পাচ্ছি, গোপনে কাজ করার চেষ্টা করছি, মানে তাঁদের ইচ্ছেতে আর কি, আমার ইচ্ছেতে নয়, কিন্তু তাঁদের ইচ্ছেটাই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তাই অকপটে জানাবেন। যদিও আমি আবার বলবো, ইনিশিয়ালি একটা ভয় কাজ করে, কিন্তু সেটা আপনারা ওভারকাম করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ আমরা কোনো বেআইনি কাজ করছি না। আবার বলছি, আমরা কোনো বেআইনি কাজ, এমনকি এই সংবিধান অনুসারে, যে সংবিধানের অধীনে আমরা বাস করছি, সেই সংবিধান অনুসারেও আমরা কোনো বেআইনি কাজ করছি না। করলে এই অধম এতদিনে অন্যত্র থাকত, তাই নয় কি? আপনারা কি মনে করেন এই অদমের ভিডিও লেখালেখি শুধু আপনারাই শোনেন? আমাকে যারা বিশেষ ভালোবাসেন সেই সব পক্ষটক্ষ শোনেন না? তাদের কাছে যায় না? সবই যায়, নজর ঠিকঠাকই আছে, কিন্তু ওই যে কী করবেন? কোনো রকমের প্রশ্ন নেই, একদম স্ট্যান্ডটা ক্লিয়ার রাখবেন, কাজ করতে হবে সামনে। এবারে গেল আমার এই সহযোদ্ধা বা পাঠকদের প্রতি বক্তব্য। আবার বলি, কলেজ স্ট্রিট থেকে কফি হাউসের পাশে অ্যালাইড বুকসে আমার বইগুলো রয়েছে। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যারা বইমেলা থেকে করতে পারেননি। আগামীকাল আমি কফি হাউসে যাচ্ছি সন্ধ্যের দিকে। দূর থেকে একজন সহযোদ্ধা আসবেন, তার সঙ্গে কথা বলবো। এছাড়াও যদি এই ভিডিও আপনারা এর মধ্যে শুনে থাকেন, আপনাদের কানে পৌঁছোয়, কালকে দেখা করতে পারেন যদি কোনো প্রয়োজন বোধ করেন বা সমস্যা থাকে। এবারে আসছি প্রথমে ব্যাঙ্গালোর শহরে কয়েকদিন আগেই একটি বিশেষ নির্দেশ জারি করা হয়েছে, গ্রাউন্ড ওয়াটার তোলার জন্য বোরিং করা যাবে না। হ্যাঁ বিশ্বজিৎ, তোমার সঙ্গে তো কথা হলোই কালকে, একদম আমি তো এটাই বললাম, উপকার তো করছি। মানুষ দুটো খেয়ে কথা শুনে গেল,
কিছু ভালো কথা তো শুনে গেল, এটাই তো আমাদের প্রাপ্তি। তাদের মধ্যে কতজন কতটা জীবনে প্রয়োগ করবেন সেটা আমরা জানি না, কিন্তু ওই যে হোপ ফর দ্য হোপ ফর দ্য বেস্ট বলে একটা কথা রয়েছে। তো এই উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ। তো অন্তত এই আকর্ষণেও বা এই ব্যাপারটার কারণেও যদি কিছু মানুষকে আমরা পাই, বেশি মানুষকে পাই, মন্দ কি? এবারে আসছি ব্যাঙ্গালোর। আপনারা জানেন, একটু আগেই বললাম যে একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করে, আদেশ জারি করে মিউনিসিপ্যালিটি, ব্যাঙ্গালোর কর্পোরেশন, সেখানে গ্রাউন্ড ওয়াটার তোলার জন্য নতুন কোনো বোরিং করা যাবে না বলে জানিয়েছে। কেন? ওই যে জলের স্তর নাকি অনেক নিচে নেমে গেছে, মারাত্মকভাবে নিচে নেমে গেছে। তাই জনগণের, নগরবাসীর উপকারের জন্য, তাদের স্বার্থে মহান কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছেন। আপাত দৃষ্টিতে খুব ভালো উদ্যোগ, তাই নয় কি? আমাদেরকে তো সেভাবেই শেখানো হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং, জল স্তর ইত্যাদি ইত্যাদি আমরা খুব ভালো করে জানি, যে কারণে ওরা এতদিন আমাদের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছিল মগজ ধোলাইয়ের জন্য। সেই মগজ ধোলাইয়ের ফসল হিসেবেই গ্লোবাল ওয়ার্মিং মগজে গুঁজে নিয়ে গ্রাউন্ড ওয়াটারের স্তর ইত্যাদি মগজে ঢুকিয়ে নিয়ে আমাদের সেই সন্তান সন্ততি বড় হয়েছে। তারা তো ভাববেন হ্যাঁ একদম সঠিক সিদ্ধান্ত। তো এবার প্রশ্ন করুন তো, বেশ ধরেই নিলাম ওরা যে ডেটা দিচ্ছে সেই অনুসারে ধরেই নিলাম আমি যে হ্যাঁ ঠিক বলেছে, গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল, যেটা স্তর, সেটা নেমে গেছে নিচে। তাই আরও যদি বোরিং করা হয়, আরও যদি টিউবওয়েল বসানো হয়, পাম্প বসানো হয়, তাহলে জলস্তর আরও বিপজ্জনকভাবে নেমে যাবে এবং মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। পানীয় জলের অভাবে প্রচুর নরনারীর ভোগান্তি হবে। ইতিমধ্যেই সেরকম খবর আমরা পেয়েছি, মিডিয়াতে জানিয়েছে। বাস্তব পরিস্থিতি যদিও ব্যাপারটা তেমন ছিল না, প্যানিকবাজি করা হয়েছে, তিলকে তাল করা হয়েছে, যাতে করে ওদের ব্যবসাটা, মানে জলের মিটার, পয়সা দিয়ে জল কেনা, যেটা আপনারা জানেন গ্রামে গঞ্জেও পাইপ লাইন ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন শহরাঞ্চলে যেমন ওই যে কংক্রিট নির্মাণের জন্য অপরিকল্পিত এবং সুপরিকল্পিত, শুধু অপরিকল্পিত বলবো না, সুপরিকল্পিত কংক্রিট নির্মাণের কারণে জলস্তরের সঙ্গে তো আপনি একটা সবুজ তৃণভূমির জলস্তর, আন্ডার ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার যেটা পাবেন, একটা মেট্রোর গ্রাউন্ড ওয়াটার লেভেল তো এক হওয়ার কথা নয়। সিপ হয়, তাই জলটা তো, বৃষ্টির জল বলুন যাই বলুন, সেটা তো মাটির মধ্যে ঢোকে, তো সেটা অবশ্যই তলায় গিয়ে একটা লেভেল হয়ে যায়। তো সুতরাং জলস্তর যে শহরাঞ্চলে একটু নামে, ওঠানামা করে স্বাভাবিকভাবেই, গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম। তো জল মাটির তলায় প্রবেশ করবার জন্য তো ওপেনিং দরকার। সেটা যদি পুরোটাই আপনি কংক্রিটে মুড়ে দেন, তাহলে একটা বিস্তীর্ণ এলাকা তো সেখানে জলস্তরের সাময়িক হলেও একটা সমস্যা আসবে। তো সেটাকে আপনারা টমটম করে, মানে টমটম মানে হলো বাইরে ঢাকঢোল বাজিয়ে প্রচার করে আপনাদের অভিসন্ধিগুলোকে পূর্ণ করবেন। বেশ, ধরে নিলাম এটা অভিসন্ধি নয়, আপনারা ঠিকঠাকই এটা করছেন, বিজ্ঞানসম্মতভাবে করছেন, বেশ, মানুষের ভালোর জন্য করছেন। তাহলে এবার একটু প্রশ্ন করি মহোদয়গণ, যদি গ্রাউন্ড ওয়াটার তোলাটাই মানে আটকে দিলেন সাধারণ মানুষের জন্য আইন করে, তো এবার একটু বলুন তো, কোকাকোলা, পেপসি বিনা পয়সায় আমাদের গ্রাউন্ড ওয়াটারগুলো নিয়ে বিষ বানাচ্ছে, বিষ বানিয়ে আমাদের খাওয়াচ্ছে, পান করাচ্ছে, আর আমরা পান করছি। তো এই কোকাকোলা, পেপসিকে তাদের জল তোলা, গ্রাউন্ড ওয়াটার তোলা কি নিষিদ্ধ করেছেন আপনারা? ওরা যদি করে সেটা জল তোলা নয়, মানে ওরা গ্রাউন্ড ওয়াটারটাকে নিয়ে মহতই কাজকর্ম করছে নাকি? আর সাধারণ মানুষ একটা টিউবওয়েল বোরিং করবে, তাতে করে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নেমে যাবে। তো পেপসি, কোক ব্যাপারটা কি করছে?
আসুন আমি সহজ করে একটা হিসেব দিয়ে দিই। দুজনের হিসেবটা মোটামুটি একই। কি? প্রতিদিন 6,35,000 লিটার জল, আগে হ্যাঁ দুজনেই, আই এম জায়েন্ট, কোলা জায়েন্ট, কোকাকোলা, পেপসি। তো কোকাকোলা কী করছে? প্রতিদিন 6.35 লক্ষ লিটার জল মাটি থেকে বিনা পয়সায় তুলে 5 লক্ষ লিটার দিয়ে পার ডে, কিন্তু এবার মাসে হিসেব করুন, বছরে হিসেব করুন, বিষ বানিয়ে 5 লক্ষ লিটারকে কাজে লাগাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস নামক বিষ বানানোর কাজে লাগাচ্ছে। বাকি 1.5 লক্ষ থেকে 3 লক্ষ লিটার জল ওয়েস্ট হিসেবে বিষাক্ত সেই রাসায়নিক মিশ্রিত জল, সেটা ছেড়ে দিচ্ছে ওরা, বর্জ্য হিসেবে ছেড়ে দিচ্ছে। কোকাকোলা পেপসির প্ল্যান্ট যেখানে থাকে সেখানে চাষবাস হয় না, কৃষক গৃহহীন হয়, জমিহীন হয়, ভূমিহীন হয়। পরিবেশের গল্পটা আমাদের জন্য শোনানো হয় বারবার করে, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান বলে মগজ ধোলাই করা হয়। আর আমাদের কোনো কোনো মাস্টারমশাইয়ের মতো প্রাণীও, মার্জনা করবেন, ব্যতিক্রম নমস্য, তো তারাও এই বটবৃক্ষরোপণ করতে বেরিয়ে পড়েন। সম্বর্ধনা পান টান, ওই যে আমাদের মগজ ধোলাই করা হয়েছে। তো এই বিষয়ে সমগ্র বিশ্বজুড়েই কোকাকোলা পেপসির বিরুদ্ধে মামলা হয়েছে যথেষ্ট, অভিযোগ, প্রচার, বিভিন্ন সমাজকর্মী, দালাল সমাজকর্মী নন এমন সমাজকর্মী, তারা বিশ্বজুড়েই প্রতিবাদ করছেন। কিন্তু লাভ হচ্ছে কোথায়? এরা দাবি করে, মাঝখানে পেপসি দাবি করছিল, কোকাকোলাও, যে আমরা যে জল নিচ্ছি বিনা পয়সায় নিতেই পারি, কিন্তু আমরা আবার ফিরিয়ে দিচ্ছি, রিপ্লেনিশ করছি, দারুণ বিশুদ্ধ জল আমরা তৈরি করছি, করে আবার মাটিতে ছেড়ে দিচ্ছি। তাই তদন্ত করে দেখা যাচ্ছে যে পেপসি নাকি 4%, মানে ওরা যা বলেছিল, মানে 100% মানে লক্ষ্যমাত্রার মধ্যে 4% জল ছেড়েছে। কোকাকোলা তো তার উল্লেখ পর্যন্ত করেনি, এটা আদালতে হলফনামাতে তারা বলেছে। ভাবতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেব। তা এইরকম হচ্ছে গাল ভরা কথা, ওয়াটার হারভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার রিপ্লেনিশ করা ইত্যাদির মাধ্যমে ওরা চোখে ধুলো দিচ্ছে। ধুলো ঠিক দিচ্ছে না, ওরা জানে ওদের কিছু করা যাবে না। তাই আদালত কি করছে? মাঝে মাঝে একটুখানি জরিমানা দেয়, জানেন তো, কখনো 10 মিলিয়ন, কখনো 11 মিলিয়ন, কখনো 38 মিলিয়নের জরিমানা করে। ব্যাস জরিমানা করা হলো গ্রাউন্ড ওয়াটার ওয়েস্ট করার জন্য, গ্রাউন্ড ওয়াটার মিসইউজ করবার জন্য পেপসিকে, কোকাকোলাকে জরিমানা করা হলো, কখনো 10 মিলিয়ন, কখনো 11 মিলিয়ন, এরকমভাবে গোটা বিশ্বজুড়েই বিভিন্ন আদালতে এরকমভাবে জরিমানার ঘোষণা করা হয়, খবরে আমরা পড়ি। তো বাস্তবে তারা ওই জরিমানা দেয় কি না আমরা কিন্তু জানি না। ওগুলো হচ্ছে আইওয়াশ, কন্ট্রোলড অপোজিশন হিসেবে আদালতও কাজ করছে। হ্যাঁ, এবার ধরে নিলাম 4-5 বিলিয়ন এর রফা হলো, বা 3 মিলিয়নের রফা হলো, হয়ে সেটা মন্দ নয়, অফিসিয়ালদের পকেটেই তো ঢোকে, জনগণের পকেটে তো আসে না। যে কৃষকটির জমি সেখানে বন্ধা হয়ে গেল এই ওয়েস্ট ওয়াটারের ফলে, বর্জ্যের ফলে, বিষাক্ত বর্জ্যের ফলে, সেই কৃষক কি তার জমি, তার বাস্তু ফিরে পেল না। রাজনৈতিক নেতা এবং আমলাদের পকেটে ঢুকলো, তারাই তো আমাদের আবার প্রতিনিধি। ওই যে বললাম, শত্রুটা আমাদের ভেতরে, দ্য এনিমি ইজ উইদিন আস, সেটাই ওরা কাজে লাগায়। তো যাই হোক, ধরলাম 2-3 মিলিয়নের একটা রফা হলো, তাতে কিছু যায় আসে এসব জায়েন্টের? আসুন দেখে নিই এদের রেভিনিউ এবং এদের অবস্থা।
কোকাকোলার মার্কেট প্রাইস, ক্যাপ প্রাইস যেটা, সেটা কত বিলিয়ন জানেন? 2025-এর যেটা তথ্য বলছে সেটা হলো 305 বিলিয়ন মূল্য কোম্পানির, ক্যাপ, মার্কেট ক্যাপ 305 বিলিয়ন ডলার। তো তার কাছে তো 2-1 মিলিয়ন দেওয়া কি কিছু যায় আসে? এর চেয়ে অনেক বড় টাকা ওরা এদিক ওদিক করে ওর মানে ঘুষ টুস দিতে কাজে লাগায় আর কি। এটা ঘুষই ধরুন আর কি, এসব আর কি করে নিল, আবার চললো, আবার চললো, আবার চললো। গ্রাউন্ড ওয়াটার থেকে পানীয় জল, মাটির তলা থেকে সুধা, পৃথিবীর সুধা, যা আমাদের প্রাণ রস, আমাদের জীবন সিঞ্চন করে, যে পানীয় জল, তাকে বিষ বানিয়ে আমাদেরকেই পান করায়। আর আমরা স্টেটাসের কারণে, বিজ্ঞাপনের মগজধোলায় সুন্দরী নারী পুরুষকে সামনে রেখে, চটকদারি গিমিকে বিহ্বল হয়ে, অভিভূত হয়ে সেই বিষ গ্রহণ করি, প্রশ্ন করি না, তাই তো? এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, আগ্রহী হলে শুনবেন, দেখবেন, ভাববেন, প্রশ্ন করবেন। কোকাকোলা, পেপসি বা কোল্ড ড্রিঙ্কস পান করা উচিত কি না? আমি তো দোষ দিই, আমাদেরকে দোষ দিই। আমরা যদি বর্জন করতে পারতাম তাহলে ওদের ব্যবসা কবেই লাটে উঠতো, কিন্তু তা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। আসুন একটু চোখ বোলাই। তাহলে কোকাকোলার ক্ষেত্রে 305 বিলিয়ন ডলার, আর পেপসির এরকম 240 বিলিয়ন ডলার প্রায়। হ্যাঁ, 2023-এ কোকাকোলা কত রেভিনিউ জেনারেট করেছে জানেন? 46 বিলিয়ন। 46 বিলিয়ন। আর পেপসি 20 বিলিয়ন, প্রায় 20 বিলিয়ন। পেপসি জল বেচে, বিষাক্ত জল বেচে, বিষাক্ত জল বেচে। হ্যাঁ, নদী থেকেও জল নেওয়া হয়, এটিও আমার ভিন্ন ভিডিও আছে, দেখে নেবেন, শুনে নেবেন। এই নদী নিয়েও, দক্ষিণ ভারতের বেশ কিছু নদী থেকে জল তোলা নিয়েও কৃষকরা প্রতিবাদ করেছিল, এবং তাদেরকেও পাত্তা দেয়নি আদালত। এমন হলো ভয়ঙ্কর পরিস্থিতি। ওরা আইন আদালত সব কিছুকে কিনে রেখে দিয়েছে। যেমন করে বিল গেটস ভৌ-ভৌয়ের সম্রাট সরকারকে কিনে রেখে দিয়েছে, আদালতকে কিনে রেখে দিয়েছে, সেরকম পানীয়র সম্রাট তারাও আমাদের আদালতকে কিনে রেখে দিয়েছে। বুদ্ধিজীবীদের তো একটুখানি এটো কাটা ছড়ালেই যথেষ্ট, তারা আবার এসব নিয়ে লিখবেন, বলবেন। তারা তো বিস্কুটের বিজ্ঞাপন দেবেন। আবার কেউ কেউ আছেন সেলিব্রিটি, তারা কি রামি রামি অনলাইন গেম, জুয়া, এসবের বিজ্ঞাপন দেবেন, তাই তো? এই জন্যই তো ওরা সেলিব্রিটি বানায়। তো যাই হোক, তাহলে এই হলো পরিস্থিতি। তাহলে আমি আবার প্রশ্ন করুন, যারা প্রতিদিন 6.5 লক্ষ লিটার জল মাটি থেকে তুলে বিষ বানিয়ে আমাদেরকে পান করায়, সেই কোলা জায়েন্টসের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বলা হয়েছে যে তারা জল তুলতে পারবে না? তাহলে কাদের করা হচ্ছে লক্ষ্য? কাদের? গরিব মানুষ, সাধারণ মানুষ। তাঁদারই হলো লক্ষ্য। মানে প্রাকৃতিক সম্পদ থেকে, জল থেকে, পানীয় জল থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তারা যাতে বাধ্য হয়ে পয়সা দিয়ে ক্লোরিন মিশ্রিত জল, পরিশ্রুত জল, বেসরকারি হাতে চলে যাওয়া জল কিনতে বাধ্য হয়। জলের মিটার থেকে আপনার জীবন, পিপাসা, স্নান সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। আপনি পাবেন না। একইভাবে যেমন করে ফসিল ফুয়েলের নাম করে, বিপর্যয়ের নাম করে আমাদের কাছ থেকে কেরোসিন কেড়ে নেওয়া হয়েছে, সাধারণ মানুষের ফুয়েল, বিদ্যুতের পরিবর্তে যদি কেউ ব্যবহার করতে চাইতেন, তার দাম এমনই করা হয়েছে সাধারণ মানুষরাই সেই কেরোসিন ব্যবহার করতে পারে না। একইভাবে কয়লাও চলে যাচ্ছে, টিম করে কিছু টিকে আছে, ওরা ব্যবহার করবে। ওরা
বিদ্যুৎ বানাবে, ওরা গাড়ির ব্যাটারি চার্জ করবে। আপনি ভাববেন পরিবেশ কি সুন্দর হয়ে গেল, প্রগতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে। তো তো এই হলো চিত্র। তাই আবার বলছি, দালাল মিডিয়ার যে প্রচারে বিভ্রান্ত না হয়ে গভীরে যাবেন, তাহলেই ছবিগুলো পরিষ্কার হবে। আওয়াজ তুলুন। অন্তত আমরা জানি আমাদের সংখ্যা এখনও এতটাই কম যে আমাদের আওয়াজে পেপসি কোকাকোলা ব্র্যান্ড বন্ধ হয়ে যাবে আমি আশা করি না। কিন্তু কি করতে পারি আমরা? আমরা আমাদের প্রিয়জনকে এবং নিজেদের পরিবারকে অন্তত বোঝাতে পারি, আবেদন রাখতে পারি, কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। এটা শুধু বিষ নয়। আমরা জানি অনেকেই এসব ভিডিও টিডিও আছে কিভাবে কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করে পায়খানা ল্যাট্রিন পরিষ্কার করা যায়, কোমর পরিষ্কার করা যায়। ব্যাপারটা এতটাই বিষাক্ত, আমরা জানি, সেটা দেখেছি। কিন্তু তাতেও কি খুব কাজ হয়েছে? হয়নি। এখনও অনেক কাজ করতে হবে। তো অন্তত আমরা এটা তো করতে পারি, পাড়ায় হোক, বন্ধু মহলে হোক, এটা বোঝানো যে এটা পান করা শুধু স্বাস্থ্যের ক্ষতি নয়, প্রকৃতির ক্ষতি, কৃষকের ক্ষতি। হ্যাঁ, শয়ে শয়ে বিঘা একর জমির সর্বনাশ করা, কারণ ওই বর্জ্য, নিজেদের সর্বনাশ করা, দেশের প্রাকৃতিক সম্পদের অপচয় করা, এটা যদি আমরা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে কোল্ড ড্রিঙ্কস স্পর্শ করি না, কবে থেকে করি না মনে নেই। সেটা ছোটোবেলায় আমার একটি লেখা আছে বাবাকে নিয়ে, বাবা বলেছিলেন, সেই লেখাটি মাঝে মধ্যে আমি পোস্ট করি, আমার ছোটোবেলার স্মৃতি। ওটাই আমার মধ্যে গেঁথে আছে। তো এখনও আবেদন করব, যারা এখনও কোল্ড ড্রিঙ্কসের মোহ থেকে বেরিয়ে আসতে পারেননি, আমার সহযোদ্ধা যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা বেরিয়ে এসেছেন বেশ কিছুদিন হলো বা বহুদিন হলো। কিন্তু যারা এখনও আসেননি, আমার ভিডিও নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করব তারা ভাববেন। আমি বলছি বলে নয়, একটু ভাববেন, তথ্যগুলো নেবেন, আমি লিঙ্কগুলো দিয়ে দেব, দেখবেন, পড়বেন। যাই হোক, এটা গেল গ্রাউন্ড ওয়াটারের গল্প। এটা গেল শহরে, ব্যাঙ্গালোর। বেশ, কিন্তু একটা গ্রামে গঞ্জে কী করে এটা করবে? ওরা অ্যাপ্লাই করবে কিভাবে? শহরে না হয় বলা গেল হ্যাঁ এইসব কংক্রিট জাঙ্গল ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে গ্রাউন্ড ওয়াটার জলের তলায় চলে যাচ্ছে, মানে লেভেল নেমে যাচ্ছে। কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে তো সেটা বলা যাবে না, কারণ লোকে তো জানে একটুখানি খুঁড়লেই তো জল। তো তাদের কি করে বোঝাবেন? বলা হবে আর্সেনিক দূষণ হচ্ছে। আগে হ্যাঁ, সব ওরা গুটি সাজিয়ে রেখেছে। আর্সেনিক দূষণের ব্যাপারটাও ঢপবাজি ছিল, মনে আছে? এরকম অনেক গবেষণা একসময় বেরোতো। ওইটা দিয়েই ওরা কি করলো, ইউরেকা ফোর্বসের মতো কোম্পানিগুলো বাজারে এলো, তারপরে আরও ফিল্টার এলো, তারপরে টুংটাং শব্দ করে ইলেকট্রিসিটির সুইচ টিপে দিয়ে জল ফিল্টার করা শুরু হলো। আবার বলছি, করজোড়ে বলছি, বিদ্যুৎ চালিত কোনো ফিল্টার ব্যবহার করবেন না। যদি মানসিক শান্তির ব্যাপার থাকে, তাহলে অনেক কনভেনশনাল ফিল্টার পাওয়া যায়, দেখবেন আয়রন ফিল্টার হয়ে যায়। বাকি ফিল্টার করার দরকার নেই। জলে যত ব্যাকটেরিয়া থাকবে তত ভালো, আপনার শরীরের পক্ষে ভালো। ডেড ওয়াটার পান করবেন, তাই তো করেন। আরও ফিল্টারে তো আপনি ডেড ওয়াটার পান করেন, মৃত জল পান করেন, শরীরের পক্ষে অত্যন্ত ভয়ানক। তাই বিদ্যুৎ চালিত ফিল্টার ব্যবহার না করে, আপনি বলবেন সব বিদ্যুৎ চালিত ফিল্টার তো আরও ফিল্টার নয়, আমি সেই তর্কে যাচ্ছি না। ওটা নিয়ে এখন খুঁজতে গেলে আবার অনেক কিছু বেরিয়ে আসবে। তার চেয়ে সহজ পদ্ধতি, বিদ্যুৎ চালিত ফিল্টার বাদ দিন, সাধারণ ফিল্টার যেটা অনেক আগে দেখবেন এখনও পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। সুস্থ থাকুন, সন্তানদের সুস্থ রাখুন, আগামী প্রজন্মকে সুস্থ রাখুন। এইসব গল্প দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়ার প্যানিকবাজি করে ওরা আমাদের দেহের দখল নিয়েছে, দেহ মনের দখল নিয়েছে।
আর এখন তো এআই এসে গেছে, এখন আমাদের চিন্তা শক্তিরও বিনাশ ঘটছে। প্রশ্ন কেউ কেউ আমরা যারা করছিলাম বা করছি, আগামীতে তারাও আর করবেন বলে মনে হয় না। তবে আমরা যারা আছি তারা তো যতদিন বেঁচে থাকবো প্রশ্ন করতেই থাকবো। যাই হোক, তাহলে এই রকম ভয় দেখিয়ে, বিভিন্ন রকমের দূষণের ভয় দেখিয়ে, আর্সেনিক দূষণ, অমুক দূষণ, তমুক দূষণ, জীবাণু ছড়াচ্ছে, কলেরা হচ্ছে, এসব ভয় দেখিয়ে ওরা গ্রামে গঞ্জেও দেখবেন একই রকমভাবে আগামীতে কল বসানো বন্ধ করে দেবে, নলকূপ বসানো বন্ধ করে দেবে, কুয়ো বন্ধ করে দেবে। আমি বহু আগে এসব বলেছি, স্ট্যাচুতেও এসব আলোচনা আছে, বলেছে। কেন? মানসিক প্রস্তুতির জন্য, যাতে করে অন্তত যারা গ্রামে গঞ্জে থাকেন তারা এগুলো রেজিস্ট করুন। জলটা আপনার পানীয় অধিকার আছে, আপনি সেটাকে প্রতিরোধ করবেন। ওটাও যদি চলে যায় জায়নিস্ট খপ্পরে, আপনাকে ওই গ্রামে গঞ্জেও থেকেও আপনি নলকূপ ব্যবহার করতে না পারেন, তাহলে সেটা তো লজ্জা আপনার পক্ষে, নাকি? নিজেকে ভদ্রলোক ভাবেন যে গ্রামে থেকেও আপনি কি সুন্দর একেবারে জলের মিটার বসিয়ে জল পান করছেন। সেটা তো অন্য বিষয়ে নিয়ে আমি বলেছি। আপনি জল কোথায় রাখছেন, অবশ্যই মাটির কলসিতে জল রাখা ভালো, কলসে। সেটা তো বিশেষ করে গরমকালে বা শীতকালে যারা ঠান্ডা খেতে চান তাদের কথা আলাদা, তো কলসি আছে, কুঁজো আছে, যাই হোক। তো সেটা তো অবশ্যই কোনো সন্দেহ নেই। তামার পাত্রে রাখতে পারলে আরও ভালো, সেখানে অনেক জাগ পাওয়া যায় সেখানে। কিন্তু রাখার ব্যাপারে আমি এখানে বলছি না, আমি সোর্স জলটার কথা বলছি, যেটা আপনি ওই ফিল্টারের কথা যারা ভাবেন আর কি, তাদের কথা বলছি। কারণ অনেকেই যারা ফ্ল্যাটে থাকেন তারা সরাসরি ওই ট্যাঙ্কের জল খেতে তাদের সমস্যা থাকে, তারা মানসিকভাবে তো সেই জায়গায় নেই, যদি এই অধম কোনো রকম বাছবিচার করে না। ট্যাঙ্কের জল অনায়াসে খেয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। তো সেটা আমি বলেওছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবার তো শরীর সেভাবে তৈরি হয়নি। হঠাৎ করে আপনি এতদিন ধরে আরও ফিল্টার পান করেছেন, এতদিন ধরে অমুক করেছেন, হঠাৎ করে আপনি ট্যাঙ্কের জল খাওয়া শুরু করলেন, সেটা তো পারবেন, প্রশ্ন সমস্যা হতেই পারে, তাদের জন্য বলেছি। আর না হলে ওই যে বলেছি, এটা অনেক ভালো, 20 টাকা 30 টাকা যে ড্রামগুলো নেয় না, আগামীতে এগুলোও দেখবেন বন্ধ করে দেবে, কিন্তু বলে রাখছি। যারা এই ব্যবসাটা করেন, 20-25 টাকা দিয়ে জলের ড্রাম বাড়িতে বাড়িতে দিয়ে আসেন, তারা যদি আপনার পরিচিত হয় কেউ, অবশ্যই আপনি তো নিশ্চয়ই একজনকে তো চিনবেনই যারা দিয়ে যাচ্ছে জল, তাদেরকে অ্যালার্ট করবেন। কারণ এখন যেটা বন্ধ করা হলো বোরিং, ওই আগামীতে কোক পেপসি থাকবে, ওদের গায়ে কেউ হাত দিতে পারবে না। ওই মাঝে মাঝে আদালতকে দিয়ে একটা জরিমানার খবর আসবে, তাও সাধারণ লোক সেগুলো জানবেই না। আপনারা কি জানতেন? খবরগুলো জানতেন না, সিংহভাগই জানতেন না। তাহলে তাদের পরের টার্গেট হচ্ছে শহরে এই সব বেকার যুবক যারা একটু উপার্জন করে করে খাচ্ছেন, তারা কিন্তু কেউ কোটি কোটি টাকা উপার্জন করেন না, তাদেরকে কিন্তু বন্ধ করতে বাধ্য করা হবে এই যে বাড়ি বাড়ি জল দেওয়ার যে ব্যবস্থা। কারণ ওটা চালু থাকলে তো আপনি মিটার ব্যবহার করতে পারবেন না, তাই তো? পারবেন না। জলের মিটার আসছে, এবং যারা ইতিমধ্যেই গ্রাউন্ড ওয়াটারের মানে ফ্ল্যাটে যারা পাম্প বসিয়ে নিয়েছেন এতদিন, তারা হয়তো ভাবছেন, বাহ কী সুন্দর, আমরা তো বসিয়ে নিয়েছি, এরপরে যারা আসছে তাদের ব্যাপার, তাদের সমস্যা। ব্যাঙ্গালোরের লোকজন যেমন ভাবছেন, বা আমরা তো ফ্ল্যাটে ফ্ল্যাটে বসিয়ে নিয়েছি, এরপরে বোরিং বন্ধ হলো তো আমাদের কি? ভুল ভাবছেন। একে একে আপনাদেরও আইনের আওতায় আনা হবে, বিভিন্ন রকম কৌশল করে মেপে দেওয়া হবে, পার ডে এত লিটারের বেশি জল আপনি তুলতে পারবেন না, যাতে করে, এবং সেখানেও আপনার মিটার বসিয়ে দেওয়া হবে, যাতে করে আপনি বাধ্য হয়ে বেসরকারি কোম্পানির জল খেতে হয় আপনাকে, মানে খেতে বাধ্য হন। কি ভাবছেন বেঁচে গেলেন? আমরা কেউই বেঁচে যাব না। কোনো না কোনোভাবে ডিভাইড অ্যান্ড রুলের যার উপরে আসবে আর কি, তারা একে একে যাব। একসঙ্গে তো ওরা করে না,
আমরা তখন ভাবি, এক পক্ষ ভাবি বাহ ভালোই তো আছি। এই যেমন ধরুন যখন স্কুল বন্ধ ছিল, 2 বছর ধরে স্কুল বন্ধ ছিল, শিক্ষক মহাশয়েরা মাইনে পেয়েছিলেন, ঘরে বসে মাইনে। আমি সেই সময় একটা শব্দ বানিয়েছিলাম, ঘবমা, মানে ঘরে বসে মাইনে। তো তারা ভাবছিলেন, সবাই নয়, ব্যতিক্রম নমস্য, তারা ভাবছিলেন বাহ বাহ ভালো তো, ওই তরকারিওয়ালাদের বড় পুলিশ ডান্ডা চালাচ্ছে, তরকারিওয়ালা মাছওয়ালা ঠিকই তো, মানে 11টা 12টা অবধি ওদের, 11টা অবধি টাইম বাজারের, তারপরেও ভ্যানে করে পাড়ায় পাড়ায় ঢুকে পড়ছে সুপার স্প্রেডারের দল, এরাই হলো করোনা ছড়াচ্ছে। আপনি ব্যালকনি থেকে চুপি চুপি করে 2 কেজি আলু আর 1 কেজি ঝিঙে নেওয়ার সময় মনে মনে এটাই বলেছেন। কখনো কখনো ফোন করে ধরিয়েও দিয়েছেন এইসব সুপার স্প্রেডারদের। তখন কি একবারও মনে হয়েছে আপনাদের ডিএটা বন্ধ হয়ে যাবে? মনে হয়েছে? কখনো কি মনে হয়েছে আপনার প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে, লাটে উঠে যাবে আপনার প্যানেল? এখনো কিছুই দেখেননি। পাপ আমরা সবাই করেছি, ওরা তো করছে, ওদেরও একদিন শেষ আছে, তো ওরাও শেষ হবে, যাহা শুরু হয় তাহাই একদিন শেষ হয়। কিন্তু ওরা তো টপ লেভেলের, কিন্তু আমরা তো সবাই সাধারণ মানুষ, সবজিওয়ালাটাও সাধারণ মানুষ, শিক্ষক মহাশয় সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষকে এত ঘৃণা কেন বলুন তো? তাদেরকে কেন দূর থেকে দেখেন, লো কালচার বলে মনে হয়, পোশাক আশাক একটু অন্যরকম বলে, কথাবার্তা একটু অন্যরকম বলে, আনপলিশড বলে? আমার তো ওদের সঙ্গে মিশতে কোনো সমস্যা হয় না। আমি তথাকথিত শিক্ষিতের দলেই তো পড়ি নাকি, কিন্তু সবাই নন, কিন্তু আমি বারবার বলছি ব্যতিক্রম নমস্য। কিন্তু ওই যেটা বোঝাতে গিয়ে বললাম, সেই সময় যারা নিজেদের নিরাপদ ভেবেছিলেন তারা এখন বিপদে আছেন, তাই তো? অর্থাৎ সেই সময় মাইনেটা বন্ধ হয়নি, কিন্তু কেন করা হয়নি? ওই যে ডিভাইড অ্যান্ড রুলটাকে ঠিকঠাক করে চালানোর জন্য করা হয়নি, যাতে করে এই শ্রেণীটা সরকারি চাকরি যারা করেন তারা ভেবেছেন আমরা নিরাপদ, ঠিক সময়ে মাইনে পাচ্ছি বলে একটা ফলস সিকিউরিটির মধ্যে নিজেদেরকে আপনারা ঢুকিয়ে ফেললেন। গরিব মানুষগুলোর কথা ভাবলেন না। ছোট ব্যবসায়ী, দোকানদার, তাদের দিনের পর দিন পুলিশ ঠ্যাঙালো, দোকান বন্ধ রাখতে বাধ্য করলো। তা এবার আনলক পিরিয়ডে আপনাদের উপর ধরেছে, আপনাদেরকে চেপে বসেছে, ডিএটা, অমুকটা তমুকটা, প্যানেল, আদালত, মামলা, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ওপরে এবার কোপ একে একে, তাই না? এটা তো পরিকল্পিত। আমি তখনই বলেছিলাম, ঘুঁটে পড়ে গোবর হাসে, নতুন কথা তো নয়। কিন্তু গোবর কি কখনো উপলব্ধি করে যে সেও একদিন ঘুঁটে হবে? তো যাই হোক, তো এই প্রক্রিয়ায় চলছে। তো আমি আবার বলবো, যারা গ্রামে গঞ্জে সহযোদ্ধা আছেন, আগামীতে যখন এই ধরনের নির্দেশ আসবেই, তারা মানুষকে বোঝান। কারণ পানীয় জল আপনার অধিকার, প্রকৃতি থেকে আপনি সংগ্রহ করেন। কোক, পেপসি পানীয় জল লুটে গিয়ে ব্যবসা করবে, বিলিয়ন ডলারের ব্যবসা করবে, আর আপনি পরিবারের মুখে প্রকৃতির স্নেহসুধা ছোঁয়াতে পারবেন না? কেন পারবেন না? তাই লড়াই কিন্তু এখনও কিছুই হয়নি, বহু লড়াই বাকি। এরকম পরিস্থিতিতেও আমাকে ছুটতে হবে, আমি তাও জানি। আপনারা তৈরি থাকুন, লড়াই অনেক আছে, রাখুন, অপশন রাখুন। পারলে এখনই, যদি বাড়িতে কোনো নলকূপ না থাকে, বসান, কুয়ো খুঁড়ে রাখুন। একটি নলকূপ থাকলে দরকার হলে আরেকটি কুয়ো খুঁড়ে রাখুন, যাদের জায়গা আছে। আগামীর লড়াই, বাঁচতে চাইলে। এবারে আসছি এর সঙ্গে রিলেটেড আরও একটা বিষয়, তারপরে আমি বিল গেটস মহাশয়ের ম্যাকডোনাল্ড ক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছি। কি? পশু নিবন্ধীকরণ, পশুর আধার কার্ড। দেখবেন এরকম আবার অনেক এত মহান মানবতা, একটা খবরও দেখলাম, একজন আমাকে লিঙ্কও দিয়েছেন, সহযোদ্ধা,
যে রাস্তায় হেঁটে চলে বেড়ানো মানে মালিকহীন গবাদি পশুরও কিউআর কোড দিয়ে নিবন্ধীকরণ করার সব গবেষণা করেছেন, অ্যাপস বানিয়ে ফেলেছেন কোনো এক মহান মানুষ। যেমন করে শিক্ষক মহাশয়েরা গাছ পুঁতে বেড়াচ্ছেন, কি হাসি পায় আমার। প্রকৃতি নিজের গাছ নিজে লাগায়, তাকে গাছ লাগাতে হয় না। ওদিকে হাঁসদে অরণ্য সাফ করে দিচ্ছে আদানি, সেগুলো নিয়ে কারো উচ্চবাচ্য নেই, সেগুলো নিয়ে উচ্চবাচ্য নেই। ওই দু একটা গাছ লাগাবে, বট গাছ তাও আবার। যাই হোক, এরকম গাছ লাগিয়ে বেড়াচ্ছেন, ব্যাপারটা ওই রকমই আর কি। আসলে জায়নিস দালা শক্তির একটা ব্যাপার আছে, তারা এমনভাবেই মগজ ধোলাই করে যে মনে হয় আপনি দারুণ কাজ করছেন, মহান কাজ করবেন, রক্তদান মহৎ দান। কিন্তু রক্তদান যে একটা কত বড় ব্যবসা সেটা আমরা কজন জানি। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লাইভে বলেছি, তথ্যে বলেছি। কজন ওই যে এমন একটা মগজ ধোলায় রক্তদান মহৎ দান, সত্যি খোঁজ নিন কত মানুষ সত্যিকারের রক্ত পায়, কতজনের অ্যাকচুয়ালি রক্তের দরকার পড়ে, রক্তটা আসলে কোন ব্যবসায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, কত বড় বড় কত কোটি টাকার কতশো কোটি টাকার স্ক্যাম হয় আমাদের দেশে রক্তের ব্যবসাকে কেন্দ্র করে। এগুলো কি আপনারা প্রশ্ন করেছেন? কখনো করেননি। মহৎ দান একই রকমভাবে গাছ লাগান, মহৎ মহৎ ব্যাপার, ওটাও মহৎ ব্যাপার। এরকম সব কিছুকে মহৎ ওরা বানিয়ে দিয়েছে। তো তেমনই পশুর আধার কার্ড বানানো, কিউআর কোড দিয়ে পশুকে চিহ্নিত করা, ওটাও একটা মহৎ কাজ। তো উনি করে ফেলেছেন, কি খুশি, কি খুশি, বাবা মাও গর্বিত, আমার এমন সন্তান মানব সবাই নিবেদিত প্রাণ। আসলে দালাল কিছু মনে করবেন না। আপনারা ভাবছেন যে আমার প্রয়োজন হলে আমি বলতাম না, না আমি বলি। আমার যারা কাছের মানুষ তারা জানেন যে আমার রক্তের সম্পর্ক তথাকথিত বা খুব কাছের মানুষও যদি এই ধরনের কোনো কাজ করে তাকে আমি বলি, ভাই এটা এই, এটা এই। তাতে করে অনেককে হারিয়েছি, অপ্রীতিকর অবস্থায় পড়েছি, তাতে কি যায় আসে? কাজটাই তো অপ্রীতিকর কাজ করছি। যুগোস্লোভিয়ার একটা প্রবাদ আছে জানেন তো, আমি মাঝে মাঝে পোস্ট করে, স্পিক দ্য ট্রুথ আর রান অ্যাওয়ে, সত্যি কথা বলো এবং পালিয়ে যাও। কিন্তু ফারাক একটাই, আমি পালাই না। কিন্তু ওই যে প্রবাদ বাক্যটির মধ্যে কিন্তু একটা গূঢ় অর্থ আছে, কি সত্য কথা বলো এবং পালাও, মানেটা কি? সত্যটা অপ্রীতিকর, কারণ আঘাত আসতে পারে, তাই পালিয়ে যাওয়াই ভালো। আমি পালাই না, কিন্তু ওই যে অপ্রীতিকর অবস্থা তৈরি করে থাকি আর কি। তো যাই হোক, তো এটা কেন নিবন্ধীকরণ? যেমন করে আধার কার্ড দিয়ে ভৌ গোঁজা হয়েছে, খেয়াল করে রাখুন, ওটা তথ্য, ডেটা, আপনি নিজেকে বিক্রি করেছেন, আপনার তথ্য চলে গেছে। কেমন কাজ করছে সেটা ওরা জানছে, কোন আধার কার্ডের সঙ্গে কত নম্বর ব্যাচ, ভৌ ব্যাচ লিঙ্কড আছে সেটাও ওরা জানছে। কোনটা প্লেসেবো, কতটা প্লেসেবো, কোনটা কি, সব ওরা জানছে। তো আপনার স্বাস্থ্যের খবরটা ওদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন, কারণ ওরা জানে যে এই ভৌ নিলে কি কি হতে পারে, আগামীতে কি কি হতে পারে, কি কি পরিস্থিতি হতে পারে, ওরা কিন্তু জানে, ওয়েটিং টু হ্যাপেন। কিছু কিছু ওরা অবশ্য জানে না, পুরোটা তো জানলে তো ঈশ্বর হয়ে যেত, তবে অনেক কিছুই জানে, ওরা জেনে শুনেই এটা করেছে। তবে ইন দ্য লং টার্ম, লং রান, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই ভৌ যেটা জিন থেরাপি আসলে কী ফসল ফলাবে সেটা কিন্তু মহাকালের গর্ভে আমরা অনুমান করতে পারি মাত্র। কতটা ভয়াবহ হতে পারে সেটা ওরাও ঠিকঠাক সব জানে তা নয়, কারণ এটা অভিনব ভৌ মাস স্কেলে দেওয়া প্রথম ভেক্টর ভাইরাল এবং মেসেঞ্জার আরএনএ। সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহলে এবার কি হবে? গরুদেরকে, গবাদি পশুকে ভৌ গোঁজা হবে এবং বিভিন্ন ড্রাগের অধীনে আনা হবে, অর্থাৎ টোটাল কন্ট্রোলের মানুষের উপর টোটাল কন্ট্রোল। তো শুধু টোটাল কন্ট্রোল মানে ফুড কন্ট্রোল, অ্যানিমাল
রিসোর্সেস কন্ট্রোল, হিউম্যান রিসোর্সেস কন্ট্রোল, ন্যাচারাল রিসোর্সেস কন্ট্রোল, ওয়ান হেলথ পলিসি, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের মধ্যে ওয়ান হেলথ পলিসি, অর্থাৎ যার মধ্যে মানুষের হেলথও পড়ছে, জন্তু জানোয়ারের হেলথও পড়ছে। অর্থাৎ ওরা বলছে জন্তু জানোয়ারকেও সুস্থ থাকতে হবে, ভালো রাখতে হবে, তাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। মানুষ কি এতই স্বার্থপর যে শুধু নিজে নিজে ভালো থাকবে, জন্তু জানোয়ারের ভালো চাইবে না? আর তাই জন্তু জানোয়ার মারা চলবে না, ল্যাব মিট খান, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা দমন করা, নিষ্ঠুরতা না দেখিয়ে তাদেরকে বাঁচতে দিন এবং ভ্যাকসিন ট্যাক্সিন দিন, ভালো রাখুন, সুস্থ তারা বেঁচে বসতে থাকুক। আর আপনি প্ল্যান্ট মিট খান, আপনি ল্যাব মিট খান, ল্যাব ফিশ খান, ল্যাব মিল্ক খান, সব ল্যাবের খান। ওদের মুনাফাটা বাড়বে। বিল গেটসের ইনভেস্টমেন্ট কোথায় নেই বলুন তো? সর্বত্রই আছে। বিল গেটস আছেন, এসব আছেন, আরও লোকজন আছে। তো এরা করে কমবে খাবে, ভালো থাকবে। আপনি কি করবেন? আর আপনি এসব শুনে যাবেন, বুঝলেও তো কিছু করার নেই, সংখ্যাটা কম, কিন্তু বুঝলে অন্তত মাঝে মাঝে প্রাণ খুলে হাসতে পারবেন। এটাও কি কম বলুন তো? হাসলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো যাই হোক, এবার কি দাঁড়াবে, যখন নিবন্ধীকরণের প্রক্রিয়া, আবার বলছি গ্রামে গঞ্জে কেউ থাকলে যাদের গরু মহিষ আছে, ছাগল আছে, এটা রুখে দিন বাঁচতে চাইলে। নিবন্ধীকরণ করা হলেই কিন্তু ভৌ ভৌ গুঁজবে, ড্রাগ গুঁজে দেবে বিভিন্ন নাম কারণে। অমুক রোগ আসছে, এই যে বার্ড ফ্লু, অমুক ফ্লু, তমুক ফ্লু, অমুক রোগ তমুক রোগের নামে গুঁজে দেবে। তাহলে কি হবে? গরুর দুধ চলে যাবে, বন্ধ হয়ে যাবে বা অত্যধিক কমে যাবে, যেটা এটা নিয়ে আমার স্ট্যাচুতে লেখা আছে। এবার গরু, অর্থাৎ গরুর দুধ কমিয়ে যাওয়া থেকে শুরু করে, পশু পাখির মাংসকে বিষাক্ত করে দেওয়া থেকে শুরু করে, তাদের জন্মহার কমিয়ে দেওয়া, অর্থাৎ যারা পশু পালন করে জীবিকা অর্জন করেন, হয়তো ছাগল পালন করেন, ছাগলকে গুঁজে দিয়ে গেল, ব্যাস হয়ে গেল। সন্তানের প্রসব করা মানে পরবর্তী যে ছাগল আপনি যাতে পালন করেন, শিশু তাদের জন্মের শেষ হয়ে গেল, অর্থাৎ সেখানেও ভৌ ভৌ। এইভাবে ওরা কি করতে চাইছে? পশু পালন এবং পশু প্রাকৃতিক সম্পদ হিসেবে অর্থকরী যে পশুগুলো আছে, স্বাভাবিক গরু দেখবেন অর্থকরী, ছাগল অর্থকরী, মহিষ অর্থকরী, এগুলো তো অর্থকরী প্রাণী না? যেটাকে কাজে লাগিয়ে আপনি বেঁচে থাকতে পারেন, দুধ বিক্রি করে হোক, মাংস বিক্রি করে হোক, তাই তো বেঁচে থাকতে পারেন। তো সেগুলোকে ওরা ছিনিয়ে নেবে। অর্থাৎ সাধারণ মানুষের, আমি এটা বহু আগেই বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থার এক ঝলকের মধ্যে স্ট্যাচুতে আছে, তারই একটি অংশ বলছি আপনাদের। তো এখানে কেন কি বলা হচ্ছে? যাতে করে আপনারা এই প্রাণিজ সম্পদকেও সাধারণ মানুষের হাতের মধ্যে রাখতে না পারেন। যেমন কেরোসিন চলে গেছে, কয়লা চলে গেছে, প্রায় চলে গেছে, পানীয় জল যেমন চলে যাচ্ছে, এভাবে সবই চলে যাবে। তারই একটা অঙ্গ হচ্ছে প্রাণিজ সম্পদ গরিব মানুষের হাত থেকে কেড়ে নেওয়া। কেন কেড়ে নেওয়া? কেন? ওই যে ডিম বিক্রি করে হোক, দুধ বিক্রি করে, মাংস হরে, যাই হোক না কেন, এগুলো যদি আপনি সরাসরি পান আর কি, তাহলে আপনি কেন ল্যাব মিল্ক কিনবেন? কেন ল্যাব মিট কিনবেন? কেন ল্যাব ফিশ কিনবেন না? তাই এইসব মানুষকে বিচ্ছিন্ন করে দিতে হবে এই সব ফুড চেইন থেকে। উৎপাদক যারা আর কি, প্রাণিজ সম্পদের উৎপাদক, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। একদম সহজ হিসেব, যাতে করে বাজারে আপনি কোনো কিছুই না পান। অর্থাৎ কোনো একদিন ফাইন মর্নিংয়ে গিয়ে দেখলেন, এটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম, দেখলেন আপনার বাজারে যে খাসি কাটতো সে আর নেই, কি নিষিদ্ধ হয়েছে। কেন? রোগ ছড়াচ্ছে খাসির মাংসে, বার্ড ফ্লু। মুরগির মাংসে তো আছেই, জানেন না, বহুবার এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আগামীতে এবার যেটা করবে সেটা কিন্তু আর কঠোরভাবে করবে। আগের বারে ভেবেছিলেন সস্তায় পেয়েছেন, এবার তা নয়, পাওয়াই যাবে না, হাফিজ করে দেবে ওরা, কঠোর নিয়ম আনবে, বলেই দিলাম, বহু আগেই বলেছে। তো এগুলো করে করে কি হবে? মানুষকে প্রথমে কর্পোরেট মিটের দিকে বলবে, ওদের স্যানিটাইজ মিট, ওটা নিন, স্যানিটাইজ করা, ওখানে বার্ড ফ্লুর ভয় নেই, অ্যালার্জির ভয় নেই, রোগের ভয় নেই। তো তখন আপনি কর্পোরেট মিট থেকে কিনবেন না। ম্যাকডোনাল্ড তো আছেই, আসছি, যাদের সাধ্য আছে। কিন্তু প্রথমে দাম টাম কমাবে, কমিয়ে তারপরে আপনাদেরকে নেশা ধরিয়ে দেবে স্টাইলের, লাইফস্টাইলের। তারপর দেখবেন গ্রামের যে ছেলেটি বা শহরের মফস্বলের যে যুবকটি মুরগি বিক্রি কেটে জীবন ধারণ করতো, সে একদিন ঝুলে পড়বে।
হ্যাঁ, সবাই তো আর সাস্টেইন করতে পারবে না। ওরা তো চাইছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইউজলেস ইটার্সকে ছেঁটে ফেলতে হবে। আপনার সৌভাগ্য, আপনি মল থেকে কিনে খাবেন, কিন্তু সেটাই কি আমরা চাই? আমরা তো সবাইকে নিয়ে বাঁচতে চাই না, তাই না? তো এই কারণেই তো এত লড়াই, এত কিছু বলা, এত বক বক করা। তো এটাই ওদের উদ্দেশ্য। তাই গোয়ালার দুধকে তুলে দিয়ে ল্যাব মিল্ক, কসাই বা বুচারিকে তুলে দিয়ে ল্যাব মিট, জেলেদের সমুদ্রে যাওয়া দেখবেন, মাছ ধরাও আস্তে আস্তে ইতিমধ্যে দেখবেন বছরের সব সময় আর মাছ ধরা যায় না, আপনারা জানেন। আগামীতে এমন বিধিনিষেধ করবে যে বছরের কোনো সময় আর মাছ ধরতে যাওয়া হচ্ছে না, কারণ মাছ বিপন্ন হয়ে যাচ্ছে ওয়ান হেলথ পলিসির মধ্যে, বা সমুদ্রের মাছ বিষাক্ত হয়ে যাচ্ছে পলিউশনের কারণে। তাই ল্যাব ফিশ খান, ল্যাব এগ খান, এগুলো সব সাজানো আছে ছক। তো এগুলো ওভারনাইট হবে না, ইট উইল টেক সাম টাইম। তারই প্রসেস হিসেবে এই নিবন্ধীকরণটা চলছে। লোকে ভাবছে, বাহ কী সুন্দর, জন্তু জানোয়ারেরও খেয়াল রাখছে ওরা, আহারে কী ভালো, কী ভালো। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে এইটা। বোঝাতে পেরেছি? খুব সহজ করে সংক্ষেপে বোঝালাম। তাই এখন থেকে তৈরি থাকুন যারা গ্রামে গঞ্জে এই জীবিকাগুলোর সঙ্গে যুক্ত আছেন। যদি বাঁচতে চান, ভৌ প্রত্যাখ্যান করুন। জন্তু জানোয়ারকে ভৌ বুঝতে এলে তাদেরকে সপাটে বলে দিন, না আমার দরকার নেই, এতদিন পড়েনি, দরকার এখনও দরকার নেই, আমি সামলে নেব। কারণ মানুষের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, তো জন্তু জানোয়ারের জন্য নয়। তো আবার এটার উপর লিঙ্ক চাইবেন নাকি? যারা এখনও লিঙ্ক চাইবেন তারা মার্জনা করবেন, তারা আসতে পারেন। তারা লিঙ্ক নিজেদের সঙ্গে প্রকৃতির লিঙ্কটা আগে খুঁজে বের করুন, তারপরে গরুকে ভ্যাকসিন দেওয়াটা ঠিক কি না তার লিঙ্ক চাইবেন। তাও আমি আলোচনা করেছি স্ট্যাচুতে, যে গরুর গোটা বিশ্বে গরুকে ভ্যাকসিন দিয়ে ভৌ দিয়ে কি কি ঘটেছে সেই সব তথ্যও আমি তুলে ধরেছি স্ট্যাচুতে। যাই হোক, এবারে আসছি শেষ আরেকটি অংশ, সাবধান থাকুন এই রিলেটেড ব্যাপার, তারপরে বিল গেটসে গিয়ে আমি শেষ করব। নাগাল্যান্ডে, আপনার উত্তর পূর্ব অঞ্চলে জানেন সেভেন সিস্টার্স নিয়ে কত গণ্ডগোল, কুকি, নাগা, অমুক তমুক, এই সেই আপনাদের সামনে তুলে ধরছে। ওরাই তৈরি করে এইসব অরাজকতা, ওরাই প্রমোট করে, ওরাই ফান্ডিং করে। সাধারণ মানুষের এসব নিয়ে ভাবার সত্যি সময় নেই। আর যাদের জীবিকা নেই, বেকারত্ব, তাদেরকে কাজে লাগায় দুটো পয়সা দিয়ে ফান্ডিং করে, ওরাই তো সন্ত্রাসবাদী বানায়। তো এখন যেটা প্রশ্ন সেটা হলো, কি করছে নাগাল্যান্ডে? স্বাস্থ্যকর্মীদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ওটা তো দেবজিৎ চক্রবর্তী দেখানো ওয়ান হেলথ পলিসি, আহারে কত এই করতে করতে আলটিমেটলি পথকুকুরদের দিয়ে শুরু, তারপরে গরু ছাগল সবার জন্যই ওটা তো করতে হবে প্রথমে না। আসল উদ্দেশ্য কিন্তু গরু ছাগল, কুকুর নয়, সাবধান। ওটা শুরু, ওটা দেখতে হয়, করতে হয়, আইওয়াশ করাতে হয়। কুকুর দিয়ে শুরু করবে, তারপরে গরু ছাগলে চলে যাবে। অলরেডি চলে গেছে বহু গ্রামে, আপনারা জানেন ইতিমধ্যেই নিবন্ধীকরণ শুরু হয়ে গেছে, এবং অনেক অনেক বাড়িতেই গরু ছাগলকে ভ্যাকসিন গুঁজে দিয়েছে ওরা। খোঁজ নিয়ে দেখবেন, আমি গ্রামেগঞ্জে ঘুরে তথ্য নিয়েই বলছি। তো যাই হোক, এবার দেখুন নাগাল্যান্ডে কিন্তু স্বাস্থ্যকর্মীদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। র্যাপিড টেস্ট, এলাইজা টেস্ট ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, অর্থাৎ শুরু হয়ে গেল। বেশি দেরি নেই, এবার আমাদের রাজ্যেও শুরু হবে, গোটা দেশে শুরু হবে স্বাস্থ্যকর্মীদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক। এটা প্রথম স্টেপ। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য দেখবেন ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে কিট নিয়ে ঘুরবে ওরা, ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক। তারপরে ওই যে ফলস পজিটিভের ব্যাপার ট্যাপার করে ওরা সাজিয়েই রেখেছে ইতিমধ্যেই অনেকের ইমিউনিটি তলানিতে, এসব তো আমি আগের ভিডিওতে বলেছে। তাই এইসব টেস্ট থেকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করবেন। এই টেস্টগুলো কিন্তু অনেক ঘাপলা আছে টেস্টগুলোর মধ্যে, এবং আপনার শরীরের পক্ষেও কিন্তু ভালো নয় এই টেস্টগুলো। সেটা আরটিপিসিআর টেস্টের নাকের মধ্যে কি গুঁজে দিয়েছিল সেটা তো আপনারা যাই হোক জানেন, সহযোদ্ধারা জানেন। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও প্রথম চ্যানেলে ছিল, সে তো উড়িয়ে দিয়েছে ভিডিওটা। আমি খুব জরুরি ভিডিও ছিল,
ওটা পাওয়াই গেল না। তাই রেজিস্ট করুন। ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, অতএব টেস্টও বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো টেস্টই আপনাকে কেউ করতে বাধ্য করতে পারে না আপনার ইচ্ছার বিরুদ্ধে, সে আপনি স্বাস্থ্যকর্মীই হন, সাধারণ মানুষই হন। তাই এই বিষয়ে যদি কোনো স্বাস্থ্যকর্মীর, আমাদের রাজ্যে এখনও চালু হয়নি, তবে আগামী 2-1 মাসের মধ্যে চালু হয়ে যাবে, যদি আমার সহযোগিতা চান আমাকে অকপটে জানাবেন এই বিষয়ে। সে আপনি যে ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন, বাধ্যতামূলক নয়। আপনাদের আহ্বান জানাচ্ছি, সচেতনভাবে মানুষের পাশে থাকুন, শুধু জীবিকার জন্য নিজেকে বিকিয়ে দেবেন না। ওই যে আমরা ভাবছি আমরা তো বেঁচে গেলাম, কিন্তু সবার পালা একবার আসবেই, তখন কিন্তু প্রায়শ্চিত্ত করার সান্ত্বনাটুকুই পেতে হবে আপনাদের। পাপ করলেন তার প্রায়শ্চিত্ত ডাক্তারদেরও করতে হবে, সবাইকেই করতে হবে। আপাতত আপনি ভাবছেন বেঁচে গেলেন, না, তা নয়। আপনি হয়তো বেঁচে গেলেন, কিছুদিন আর কদিনই বা বাঁচবেন, কারো 60 বছর, কারো 50 বছর বয়স হয়ে গেছে। সন্তান সন্ততি খিস্তি মারবে আপনাদের, কারণ তারা অনেকেই আলোকিত হবেন বলে আমার বিশ্বাস। মৃত্যুর পরেও আপনারা শান্তি পাবেন না। তাই নিজেরটা ভেবে, নিজেরটা গুছিয়ে পার পেয়ে গেলেন, ব্যাপারটা এমন নয়। জমে থাকে তিলে তিলে করে যাওয়া পাপ। আমি আবার বলছি, না জানাটা পাপ নয়, জানার চেষ্টা না করাটা পাপ। এবারে বিল গেটস রিলেটেড, এই যে পশু নিবন্ধীকরণ বললাম, তার সঙ্গে বিল গেটসের এই স্টেপটা রিলেটেড। কেন? আমি মাঝে মধ্যেই বিভিন্ন লাইভে বা লেখালেখিতে বলেছি, বিল গেটসকে দেখুন, নজর রাখুন, উনি কী করছেন সেটা দেখেই বুঝতে পারবেন বিপদটা কোন দিকে। হ্যাঁ, উনি মাইক্রোসফট থেকে নিজেকে নিষ্ক্রিয় করে সক্রিয় ভূমিকায় যখন ভৌভয়ে নামলেন, ভৌভয়ে ইনভেস্ট করা শুরু করলেন, তখনই কিন্তু যারা বোঝার তারা বিপদটা বুঝেছিলেন। হ্যাঁ, এইবার ওটা হচ্ছে লক্ষ্য, জনগণের স্বাস্থ্য, মুনাফাবাজি এবং ডিপপুলেশন প্রোগ্রাম। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তা তিনি মাইক্রোসফট থেকে, উইন্ডোজ থেকে ভ্যাকসিনে বিলিয়ন ডলার ইনভেস্ট করলেন, এবং সেখানে বললেন, আজকেই লিখেছে, 16 গুণ প্রফিট নাকি, বাস্তবে আরও বহু গুণ। কেন প্রফিট? মানবতার বাদের আড়ালে প্রফিট। ওই যে আমরা এখনও অনেকেই বিশ্বাস করি দান ধ্যান করেও নাকি বিলিয়নিয়ার হওয়া যায়, এমন টাটা নাকি দান ধ্যান করে বিলিয়নিয়ার হয়েছেন। আমরা অনেকে আবার বিশ্বাস করি সেলফ মেড বিলিয়নিয়ার, মানে নাকি সুতো থেকে, স্ক্র্যাচ থেকে, মানে কিছুই ছিল না, সেখান থেকে লড়াই করে নাকি বিলিয়নিয়ার হয়েছে। রাবিশ, মাই ফুট, এরকম কোনো ঘটনা ঘটে না। ধনী বাবা মা থাকে, প্রভাবশালী বাবা মা থাকে, রাজনৈতিক দল থাকে, কোনো সাপোর্ট থাকে, মামা থাকে, শুধু স্ক্র্যাচ থেকে বিলিয়নিয়ার হওয়া যায় না, শূন্য থেকে বিলিয়নিয়ার হয়েছে। একটা উদাহরণ দেখাতে পারবেন না। এরকম অনেক মিথ আছে, ওগুলো আমাদের সামনে ওরা রাখে পরিশ্রমের মাহাত্ম্য বোঝানোর জন্য। বাট ইন রিয়ালিটি দে ডোন্ট এক্সিস্ট, সিম্পলি আ মিথ। তাহলে বিল গেটস কী করলেন? এবার আরও একটা কাজ করে ফেললেন। ভ্যাকসিনে ইনভেস্ট তো করেই আছেন, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, ম্যালেরিয়া ভ্যাকসিন রেডি, আমি লিখেছি, আজকে একটি পোস্ট দিয়েছি। কি ম্যাকডোনাল্ড কিনে ফেললেন। ম্যাকডোনাল্ডের নেট ওয়ার্থ কত, মার্কেট ক্যাপ কত জানেন কি? $220 বিলিয়ন। আরও একবার শুনুন, $220 বিলিয়ন। এবং ম্যাকডোনাল্ডের সরাসরি রেস্তোরাঁ গোটা বিশ্বে কতগুলো আছে জানেন? 4800টা, মানে 5000টা ধরে রাখুন সরাসরি। ফ্র্যাঞ্চাইজি বা অন্যান্য আউটলেটের কথা বাদই দিলাম। পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে ম্যাকডোনাল্ডস নেই। তাহলে বিল গেটস কেন এটা কিনে নিলেন? ম্যাকডোনাল্ডসকে কেন অ্যাকোয়ার করলেন?
মাইক্রোসফটকে কেন ডাউন করে সরে আসছেন সেখান থেকে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো কেন। ওই যে ফুড কন্ট্রোল, ওয়ার্ল্ড গভর্নমেন্টের যে অনেক এজেন্ডা তার মধ্যে যেমন হেলথ কন্ট্রোল আছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ান হেলথ পলিসির মাধ্যমে হেলথ কন্ট্রোল এবং মুনাফা, তেমন আরও একটা এজেন্ডা হচ্ছে ফুড কন্ট্রোল, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে, প্রাকৃতিক খাদ্যকে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মানুষকে বাধ্য হয়ে ল্যাব মিট খেতে বাধ্য করা, ল্যাব মিল্ক খেতে বাধ্য করা, কর্পোরেটের ওপরে নির্ভরশীলতা বাড়ানো এবং বাধ্য করা। কারণ এগুলো প্রকৃতিতে যখন মানুষ পাবে, সহজলভ্য থাকবে, ততদিন পর্যন্ত এদের ব্যবসা কোনোদিনই লাভজনক হবে না। তাই একটা চাহিদা তৈরি করতে হবে, কৃত্রিমভাবে জোর করে, জীবাণুর নাম করে, রোগের নাম করে, ভয় দেখিয়ে মানুষকে পশুপালন থেকে, কখনো আইন করে বিভিন্নভাবে পশুপালন বন্ধ করাতে হবে, প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভরশীলতা বন্ধ করাতে হবে, ভয় দেখাতে হবে, বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরাসরি আক্রমণের ফলে, যাতে করে মানুষ প্যাকেজড ফুড, যান আপনি ইউরোপে দেখুন সব প্যাকেজড, আপনি এখনও খোলা সবজি পাচ্ছেন বাজারে, খোলা মাছ কিনে ঢুকতে পারছেন, যান ইউরোপে দেখুন, নরওয়েতে গিয়ে দেখে আসুন। হয়তো আপনারা জানেন যারা গিয়েছেন, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি, সব প্যাকেজড অ্যান্ড প্রিজারভেটিভ। সে আলাদা করে অর্গানিক সেলফও লেখা থাকে, দাম অনেক বেশি, হায় রে। তো যাই হোক, তো অর্গানিক প্রডিউস লেখা থাকে, আলাদা সেলফ থাকে, তার জন্য দাম অনেক বেশি, 2-3 গুণ দাম, যেটা আপনি বাড়িতেই প্রডিউস করতে পারতেন সেটা আপনি আর পারেন না বলে, ভদ্রলোক হয়ে গেছেন বলে আপনি অর্গানিক প্রডিউসের খোঁজ করেন। তো জমি বাড়ি বেচে ডিগ্রি করেছেন অনেকে, কি হবে সেই ডিগ্রি? সাবধান, এই নিয়ে আমি বারবার ভিডিও করেছি। ডিগ্রির পেছনে খরচ করবেন না, স্কিলের পিছনে খরচ করুন, স্কিল শেখুন। নতুন বিশ্ব ব্যবস্থায় আপনার সন্তানকে স্কিলই বাঁচিয়ে রাখতে পারবে। তো তাহলে কি হবে? ম্যাকডোনাল্ডের বর্তমান মার্কেট প্রাইস, যেটা নেট ক্যাপ যেটাকে বলা হয়, $220 বিলিয়ন, সেটা এখন বিল গেটসের। এবার বিল গেটস, অপরদিকে আরেকটা তথ্য জেনে রাখুন, আপনারা জানেন বিল গেটস কত একর জমির মালিক? 2,42,000 একর জমি আমেরিকাতে তিনি কিনে রেখেছেন, এবং ভেতরে ভেতরে গোটা বিশ্বে কি কিনছেন সেটা আমরা জানি না, ভারতে কিনেছেন কিনা তা আমরা জানি না, আগামীতে জানতে পারবো। সবই তো আর প্রকাশ্যে আসে না, জাল গুটিয়ে নিয়ে প্রকাশ্যে আনা হয়। তাহলে খেয়াল করুন, একদিকে ম্যাকডোনাল্ড কি ফুড, $220 বিলিয়ন অ্যাসেট তার নেটওয়ার্থ, এদিকে 2,42,000 একর জমির মালিক বিল গেটস, 2 4টা করে ফেলুন, দুটোই ফুড। তিনি কেন জমি কিনছেন? খাদ্যটাকে তিনি প্রডিউস করবেন কিভাবে? ব্লু রিভার টেকনোলজি, ফার্মিং উইদাউট ফার্মার, কৃষক ছাড়া কৃষি। একই রকমভাবে তাদের দালাল আদানিকে দিয়ে, আদানি আম্বানিদের দিয়ে এখানেও একই কাজ করানো হবে, বা তিনি সরাসরি করবেন। তাহলে কি হলো? কৃষি জমি যখন বিলিয়নিয়ারের হাতে চলে যায় তখন কি হয়? প্রযুক্তির মাধ্যমে চাষ হয়, বাকিরা দাস হয়, ভাতা, সমস্ত কিছু কেড়ে নিয়ে ভাতা। তাই তো দেখতে পাচ্ছেন না? দেখছেন তো, জব কোথায়, এমপ্লয়মেন্ট কোথায়? ভাতা। তাহলে খুব সহজ, ওইদিকে চাষবাস হবে, অর্থাৎ যেগুলো সিরিয়াল, আমাদের ক্রপ হচ্ছে, এরা করবেন, বিলিয়নিয়াররা করবেন, সেটা প্যাকেজড হবে, হয়ে বিভিন্ন মলে আসবে, তাদেরই মল, তারাই কিনে রেখেছেন, সাবসিডিয়ারির মাধ্যমে, ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তারাই চালাচ্ছেন, সেখানে ওসব চাল ডাল আসবে, এইসব ফার্ম প্রডিউস হয়ে, সেখানে দুটো সেলফ হবে, অর্গানিক হলে দাম বেশি, ঠিক আছে, ব্যাস প্যাকেজড আপনারা কিনবেন। আর কি? ম্যাকডোনাল্ডসের মতো চেনগুলো দিয়ে ল্যাব মিট, আগামীতে বেশি দেরি নেই, পেয়ে যাবেন, এখানেই পেয়ে যাবেন, আর 2-1 বছরের মধ্যেই ল্যাব মিট পেয়ে যাবেন ম্যাকডোনাল্ডসে। ল্যাব মিট, ল্যাব ফিশ, ল্যাব এগ সব পেয়ে যাবেন।
ওই কারণেই বিল গেটস ম্যাকডোনাল্ডসটাকে আগামীর বড় ইনভেস্টমেন্ট হিসেবে নিজের কবজায় নিয়ে এলেন। উদ্দেশ্য ফুড কন্ট্রোল। একদিকে কৃষি জমির মালিক 2.5 লক্ষ একর, ভেতরে ভেতরে অনেক বেড়েছে, আপাতত এইটুকু তথ্য আছে। আর একদিকে ম্যাকডোনাল্ডসের মতো বিশ্বের সবচেয়ে বড় রেস্তোরাঁ, ফুড জায়েন্ট, বার্গার ফার্গার ইত্যাদি বানায়। জীবনে আমি ঢুকিনি পলিসি হিসেবে, বিদেশে গিয়েও ঢুকিনি পলিসি হিসেবে। তো এই যে ম্যাকডোনাল্ডস, তার একটা প্রতীক মাত্র, ফুড কন্ট্রোলের প্রতীক। প্যাকেজড ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড, বিষাক্ত ফুড খাবার, কিন্তু স্ট্যাটাস, লাইফস্টাইল, আরও বেশি ভদ্রলোক হওয়ার মাধ্যম। আপনি শুধু একবার আপনার সেরকম মানুষকে, মানে স্ট্যাটাসওয়ালা মানুষকে জানান ম্যাকডোনাল্ডস থেকে ঘুরে এলাম, দেখবেন কীরকম একটা ফিল হবে আপনার শরীরে। হ্যাঁ, আমাদের শরীরে হয় না, আমার তো হয় না, আমার তো হাসি পায়। কিন্তু এই ব্যাপার, এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। সুস্থ থাকতে গেলে বাড়াতে হবে, আমাদের জীবন জীবিকাকে বাঁচাতে গেলে বাড়াতে হবে, আমাদের চাষিদের বাঁচাতে গেলে, আমাদের পশুপালকদের বাঁচাতে গেলে এই চেতনা আরও ছড়াতে হবে। সে তো বহু দূরের পথ, কিন্তু ক্লান্ত হলে চলবে না। চলবে কি? আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, প্রশ্ন জাগলে অবশ্যই করবেন। ভালো থাকুন, শুভরাত্রি।